কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, যে যারা অলরেডি এসএসসি 2026 দিয়ে দিয়েছো, আমরা জানি যে আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। সো আজকে আমরা এসএসসি 2026 এর চট্টগ্রাম বোর্ডের গ বিভাগের যে ৭ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো দেখো, আমি একটা কথা প্রথমেই বলে দিই। দেখো, ম্যাথগুলো না আকাশ থেকে আসে নাই, এবং আমি তোমাদেরকে এটা বলতে পারতাম যে এই ম্যাথটা অমুক বোর্ড করো, অমুক বোর্ড করো, অমুক বোর্ড করো। বাট আসলে আমি টোটালি তোমাদেরকে বলবো না। বাট আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা বইয়ের ম্যাথ করো, বইয়ের একটা ম্যাথকে ভালোভাবে করো, ওই একটা ম্যাথ থেকে অনেকগুলা সিকিউ করো। শুধুমাত্র অ্যাভারেজে শুধুমাত্র সিকিউ করবা না, একটা ম্যাথকে সিকিউ করে তারপর দেখো, সরি, একটা ম্যাথ বইয়ের ম্যাথ করে অনেকগুলা সিকিউ তোমরা করতে পারবা। খেয়াল করে দেখো এই ম্যাথগুলা কোনগুলোর সাথে রিলেটেড। দেখো, আমি কিন্তু পাশে দিয়ে লিখিয়ে দিয়েছি যে এটা কোথায়কার ম্যাথের সাথে রিলেটেড। 16.1 এর 4-এর সাথে, অনুশীলনী 4-এর সাথে রিলেটেড। বরং 4 নাম্বারটা আরো টাফ এটা থেকে। এবং আমি যদি বলি যে এটা কিন্তু উদাহরণ ১ অথবা ২, 16.1 এর উদাহরণ ১ অথবা ২ ম্যাথের সাথে এটা কানেক্টেড। যেমন খেয়াল করো, খ নাম্বার ম্যাথটা হচ্ছে 16.4 এর কার সাথে কানেক্টেড? 8 এর সাথে কানেক্টেড। বরং এটা একটু ইজি। গ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 16.2 এর সাথে কি 16.2 এর ১০ নাম্বার ম্যাথের সাথে কানেক্টেড। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া এগুলা কি হুবহু মিল? না, হুবহু মিল না। সো আমি কেন এটা হুবহু মিল না এটা কেন বলতেছি, দেখো, একটা কথা বুঝো যে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে যে ম্যাথগুলো আছে, স্যাররা চিন্তা যখন করে যে আমি একটু স্টুডেন্টকে আটকাতে চাই, বা ও তো পরীক্ষা দিতে আসছে, আমি একটু কোয়েশ্চেনটাকে একটু ট্রিকি করি, ঠিক আছে? সো উনারা কি করে, একটা কোয়েশ্চেনই প্যাটার্নই রাখে, জাস্ট ওইটাকে সামনের দিকে চেঞ্জ করে দেয়, নাহলে পিছনের দিকে চেঞ্জ করে দেয়। না হয় তুমি যদি সম্পূর্ণ বেসিক যদি জানো, তাহলে কিন্তু তুমি প্রতিটা ম্যাথে কিন্তু তুমি খুব ভালোভাবে পারবা। সো ওই ম্যাথগুলো কিন্তু কি বেসিকের সাথে। যদিও বা আমি আজকে এখানে খুব বেসিক নিয়ে ডিসকাস করতে পারবো না, যেহেতু আমরা সরাসরি ম্যাথে মুভ করবো। বাট তোমাদের যদি এই চ্যাপ্টারগুলো বেসিক লাগে অবশ্যই আমাকে জানাবা। সো আমি শুরু করে দিই। তো বলা হচ্ছে, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 21 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 29 সেন্টিমিটার। খেয়াল করে দেখো, একটা ঘনবস্তুতে সচরাচর কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। বাট এখানে তোমাকে সেই প্রস্থ দে নাই, কিন্তু তোমাকে কি দিয়ে দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তার মানে তুমি একটা জিনিস বুঝে যাও, উচ্চতা যখন বের করতে যাবা তাহলে তোমাকে অবশ্যই কর্ণের দৈর্ঘ্যের সহায়তা নিতে হবে ওই সূত্রটা দিয়ে। সো খেয়াল করে দিই, ওকে ফাইন, আমরা একটা মোটামুটি ম্যাথের বেস বুঝে গেছি। সো ক নাম্বারে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ইজি একটা ম্যাথ। এটা নিয়ে আসলে আমি মনে করি যে বলার কিছুই নেই, যে এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ। যে একটা ত্রিভুজের, যদি যে কোনো ত্রিভুজের, যদি তোমার যদি একটা যদি বাহু যদি দুইটা বাহু যদি দেওয়া থাকে এবং তাদের যদি অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা যে কাজটা করব, যে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে আহ দৈর্ঘ্য, দেখো বল, দুইটি বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত? 9 সেন্টিমিটার। আমরা এটাকে বাংলাতেও লিখতে পারি, ইংলিশও লিখতে পারি, যেহেতু এখানে বাংলাতে দিচ্ছে, ওকে ফাইন, আমরা বাংলাটাই এখানে মেনটেন করি। তারপরে একটা বাহু তো গেল গা, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য। যদিও বা পরীক্ষার হলের মধ্যে আমি নিজেই কখনো এত ডিটেলসে আমি লিখি নাই, আমরা সরাসরি সূত্র দিয়ে কিন্তু করে ফেলছি, ঠিক আছে? যেটা অনেস্টলি কথাবার্তা সেটা। তো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যেটা আছে, অন্তর্ভুক্ত কোণ, বাট আমি চাই তোমরা একটু বুঝো, এই জন্যই আসলে আমার এত ডিটেলসে কথাবার্তা বলা। অন্তর্ভুক্ত কোণ থিটা, এটাকে কি ধরে নিব? থিটা। অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। সো এটা গেল। তো আমরা জানি যে তাহলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যদি আমাকে এই মানগুলো যদি দেওয়া থাকে, যে কোনো দুইটা বাহু এবং যদি তাদেরটা যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে কি? হাফ অফ এ বি সাইন থিটা। মানে আলটিমেটলি হচ্ছে ওই যে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতার যে প্যাটার্নটা আছে না, যে হাফ ইন্টু, এখানে যেহেতু দুইটা বাহু আছে এবং একটা কোণ আছে, এই জন্য আমরা সরাসরি হাফ অফ প্রথম বাহুর দৈর্ঘ্য গুণ দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য ইন্টু কত? সাইন থিটা। সো খেয়াল করি, খুবই ইজি এই ম্যাথগুলা। এ মানে হচ্ছে কত? 9। তারপর কত হচ্ছে? 12 সাইন 45 ডিগ্রি। সো সাইন 45 ডিগ্রি মান কত ডিগ্রি? আমরা সাইন 45 ডিগ্রি মান কত আমরা জানি, কত জানি? সো হাফ। তো আমি একটু সরাসরি করে ফেলি, 6×2 = 12, 6 কত? শূন্য। তারপরে কত? সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই কত? √2।
একটু লক্ষ্য করে দেখি আমাদের মানটা কত আসে, ইন্টু সাইন 45। সো আমরা খুব ইজিলি কিন্তু আমাদের ভ্যালুটা আমরা পেয়ে যাই হচ্ছে 27√2। আমি এখানে একটু কথা বলি কেন 27√2টা আসলো, একটু বেসিকটা একটু ঝালাই আমি। দেখো একটা কথা বলি, √2 নিচে থাকতে মানে রুট টাইপসের মান নিচে রাখাটা উচিত না। এই জন্য ওরা যে কাজটা করে বেসিকের জন্য, আমরা একটু বেসিকটা একটু লক্ষ্য করি। সরাসরি তো ক্যালকুলেটর আমাকে 27 × 2 দিয়ে দিছে, 27 × 2 × √2। খেয়াল কর কিভাবে হইলো। দেখো এই বেসিকগুলো না জানা প্রয়োজন। একটা 2 মানে হচ্ছে 2টা √2, এটা 2 মানে কয়টা, 2টা √2, 2টা √2, এই কাটাকাটি গেল গা, তাহলে কিন্তু 27√2। কেন তোমরা আজকে তোমাদেরকে আমি ক্যালকুলেটরটা ইউজ করতে কেন আমি মানা করতেছি এই সময়টাতে, কারণ হচ্ছে যখন তোমরা সামনে যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তারপর হচ্ছে IB MBA যখন পরীক্ষাগুলো দিতে যাবো, তখন তোমাদের কিন্তু বেসিক জানাটা খুব জরুরি। সো আমরা আশা করি ক নাম্বারটা বুঝে গেছি। এখন আমরা খ নাম্বারে যাব। সো খ নাম্বারে কি বলা হয়েছে, খ নাম্বারে বলা হয়েছে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমত আমাদের কি বের করতে বলছে, আয়তকার ঘনবস্তু, ঘনবস্তু বলছে, নট ঘনক। আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের যদি সূত্রটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA। সো এটা হচ্ছে আমাদের মূলত সূত্র, AB প্লাস BC প্লাস CA, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র। তবে কোয়েশ্চেন হচ্ছে এখানে আমি এ কাকে ধরবো, বি কাকে ধরবো, সি কাকে ধরবো, এটা এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ এবং সি হচ্ছে উচ্চতা। এখন আমরা যদি আমাদের কোয়েশ্চেনের দিকে যদি তাকাই, আমাদের ওরা কিন্তু কি দিয়ে দিচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে কত 16, এই দুইটা দিয়ে দিয়েছে। যেহেতু যথাক্রমে লেখা আছে এটা আমরা আশা করি বুঝছি। তবে আমাদের কাছে কি নেই, আমাদের কাছে কিন্তু সি নেই বা উচ্চতাটা নেই। তবে আমাদেরকে একটা জিনিস ওরা কিন্তু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য 29 সেন্টিমিটার। এই পার্টটা কিন্তু ওরা আমাদেরকে কি করছে, দিয়ে দিছে। সো ফাইন, আমরা একটু ইজিলি শুরু করি ম্যাথটা, যে খুবই ইজি একটা ম্যাথ, একটু মনোযোগ দিই আমরা। যে দেওয়া আছে দৈর্ঘ্য, আমি ঘনবস্তু এগুলো লিখতেছি না, এগুলো তোমরা চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, তারপর হচ্ছে প্রস্থ কত 16 সেন্টিমিটার। এবং তোমরা একটা জিনিস একটু মাথায় রাখবা, ক্ষেত্রফল যখন বলবে, যেমন আমরা আগের ম্যাথে যে আমাদের ক্ষেত্রফল, ওইখানে আমাদের কিন্তু কি হবে, একটা বর্গ সেন্টিমিটার একটা ব্যাপার থাকবে, সেটা তোমরা সলভ করে নিতে পারো। ঠিক আছে, ওইটা আমার মিস্টেক হয়ে গেছে। সো ইটস ওকে, এটা তোমরা নিজেরা আশা করি বুঝতেছো। তো এখন আমাকে কি কি দেওয়া আছে, আমার দৈর্ঘ্যের মান 21 সেন্টিমিটার দেওয়া আছে এবং হচ্ছে প্রস্থ হচ্ছে কত 16 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাকে কিসের মান দেওয়া আছে, আবার আমাকে কর্ণের দৈর্ঘ্যের ভ্যালু দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য এর ভ্যালু কত দেওয়া আছে আমাকে, 29 সেন্টিমিটার। এখন 29 সেন্টিমিটার, সরি ইংলিশ বারবার আসতেছে, 29 সেন্টিমিটার। এখন আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বাট আমার কাছে কি নেই, উচ্চতা নেই। তো ফাইন, আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদেরকে যে সত্য মতে দিতে হবে, সত্য মতে না, দেওয়া আছে থেকে সরাসরি করতে পারো। তো আমি সত্য মতে দিতে পারি, সত্য মতে আমাকে যেহেতু এটা একটা সত্য দিয়েছে, যে সই অনুপাত আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট তোমরা চাইলে এখান থেকে করতে পারো, বা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য থেকেও দিতে পারো, কোনো ইস্যু না। সো কর্ণের দৈর্ঘ্য সমান সমান যদি 29 সেন্টিমিটার হয়, সো আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা, সেটা হচ্ছে কি √a² প্লাস b² প্লাস কত c² ইকুয়াল টু কত 29। খেয়াল করে দেখো, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো, যে আমরা জানি একটা কর্ণের দৈর্ঘ্য সূত্র, আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √a² প্লাস b² প্লাস c², এই সূত্রটা আমরা জানি। এখন দেখো এটা আমি কেন অ্যাপ্লাই করলাম, এটা আমরা এই জন্যই অ্যাপ্লাই করলাম, কারণ হচ্ছে আমাদের এখানে খেয়াল করে দেখো, আচ্ছা এটাকে আমরা এ ধরে নিই, এটাকে আমরা বি ধরে নিই, এবং হচ্ছে আমাদেরকে সি বের করতে হবে, অর্থাৎ উচ্চতা। ঠিক আছে, আমাদের কি করতে হবে, বের করতে হবে। সো ফাইন, আমাদেরকে উভয় পক্ষের রুটটা ভাঙতে হলে অবশ্যই আমাকে হোল স্কয়ার করতে হবে। তাহলে থাকতেছে a² প্লাস b² প্লাস c²। সো 29 ইন্টু 29 অর্থাৎ হচ্ছে 29 স্কোয়ার। আমাদের 29 ইন্টু 29 হচ্ছে কত 841। এটা হচ্ছে আমাদের a² প্লাস b² প্লাস c² এর মান। সো আমার দরকার হচ্ছে c² এর মান, তাহলে কি হবে 841 মাইনাস, দেখো আমি সরাসরি করে ফেলতেছি 21² মাইনাস 16 স্কোয়ার।
সো আমি যদি সি স্কোয়ার করে ফেলি তাহলে কত আসে 841 মাইনাস 21 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। সো আমার আসে 144, সেখানে আমার সি সমান সমান আমি যদি আচ্ছা আমি এটাকে আলাদা করি কোনো সমস্যা নাই। সো তাহলে বা এখান থেকে করতে পারি, তো সি ইকুয়াল টু কত হবে আমার 12 হবে। সো তোমরা এটাকে রুট করে দেখতে পারো, দেখবা যে সি এর মান কত আসবে আমাদের 12 আসবে। সো আমাদের কিন্তু সি এর মানটা অটোমেটিক্যালি তাহলে চলে আসছে। তো সি আমরা জানি। তো এখন একটু লক্ষ্য করে দেখি আমাদেরকে তাহলে আমাদের যে মানটা দরকার সি বা উচ্চতা সেটা চলে আসছে। এখন একটি এখন আমাদেরকে বলছে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি করো নির্ণয় করো। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা জানি যে আয়তকার ঘনবস্তুর, তোমরা এখানে একটা কাজ করতে পারো, উচ্চতা লিখতে পারো, উচ্চতা সি ইকুয়াল টু হোয়াট জানি না, ঠিক আছে। আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র যেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, যে সূত্রটা সেটা হচ্ছে কত 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, মানগুলাকে আমরা চাইলে এখানে সরাসরি বসাতে পারি, এই যে বসে দিব আমরা। এ কত, এ হচ্ছে 21, বি কত, বি হচ্ছে 16, একইভাবে বি কত 16, সি উচ্চতা কত 12 প্লাস সি উচ্চতা কত 12, এ কত 21 অর্থাৎ দৈর্ঘ্য, ঠিক আছে। সো আমরা এখানে সরাসরি যে কাজটা করতে পারি, যেহেতু আমাদের সবগুলা সেন্টিমিটারে আছে, সো আমরা যেটা করতে পারি তাহলে লিখতে পারি যে বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফলে আছে। সো ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি করতে হয় বর্গতে নিয়ে যেতে হয়। সো আমরা একটু লক্ষ্য করি আমাদের ভ্যালু কত আসে, একটু আমরা খেয়াল করি। সো আমরা যদি ক্যালকুলেটারে যদি সরাসরি যদি চাই আমরা এটা করে ফেলতে পারি। সো 21 ইন্টু 16, তারপরে হচ্ছে প্লাস 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 21। তো আমাদের যে ভ্যালুটা আসতেছে আমরা একটু চেক দিই, 12 ইন্টু 21, 21 ইন্টু 16, যেটা আসতেছে কত 780 ইন্টু 2, যেটা হচ্ছে কত আমাদের হচ্ছে পুরোপুরি যদি আমি যদি মানটা যদি বসাই দিই এখানে কিন্তু আসতেছে 780, এবং যদি পুরো মানটা যদি বসাই দিই ইন্টু 2 সেটা হচ্ছে 1560 বর্গ সেন্টিমিটার, এবং এটাই হচ্ছে আমাদের কি আনসার। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে আমাদেরকে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকে এবং কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কিভাবে একটা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হয়। সো এখন আমরা গ নাম্বারটা করবো। এই গ নাম্বার ম্যাথটা ওয়ান অফ দ্য মোস্ট 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 ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই মজার একটা ম্যাথ। এটা আসলে এটা আমার খুব ফেভারিট একটা ম্যাথ বলতে গেলে। কেন, এটা হচ্ছে একটু অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের একটা ব্যাপার স্যাপার আছে, সো এটা খুব মজা লাগে। সো এই ম্যাথটা কি 16.2 এ কত নাম্বার 10 নাম্বার ম্যাথের সাথে অনেকটা কানেক্টেড। সো একটু খেয়াল করে দেখি আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে কি আছে এবং কিভাবে আমরা ম্যাথটা করব। বলা হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থের সমান হলে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। ওকে ফাইন, তার মানে তোমাকে পুরো কথা জুড়ে কিন্তু রম্বসের কথা বলা হয়েছে। সো রম্বস কাকে বলে আগে তোমাকে সেটা জানতে হবে। তো রম্বস কি? সো আমরা জানি রম্বস হচ্ছে যে তার চারটা বাহু সমান হইতে হবে এবং তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, ঠিক আছে, চারটা বাহু সমান এবং তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তবে তার কর্ণদ্বয় কিন্তু কি না আবার সমান না। সো এখানে ওরা যে কথাটা বলছে, সো আমি প্রথমত একটা রম্বসই এঁকে ফেলি, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে হয়তো বা খুব বেশি ইজি হবে। ওকে, আশা করি আমি সুন্দরভাবে আঁকার চেষ্টা করছি, বাট আই ডোন্ট নো কি হয়েছে। সো খেয়াল করি, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে আয়তকার, কথাগুলো বুঝো, কর্ণদ্বয় যথাক্রমে আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থের সমান। তাহলে একটা রম্বস আমি নিলাম এ বি সি ডি, একটা আমি কি নিলাম একটা রম্বস নিয়ে নিলাম। তো বলতেছে কর্ণদ্বয় যথাক্রমে আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমার কর্ণ হচ্ছে এটা একটা কর্ণ, আমার এটা হচ্ছে একটা কি কর্ণ, নট কোণ, কর্ণ আর একটা আলাদা ব্যাপার। সো আমার তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য একটা কত আছে 21, একটা আছে কত 16, আমার কয়টা ভ্যালু আছে দুইটা ভ্যালু আছে। সো 21 নিশ্চয়ই যেহেতু বড়, সো আমি চোখের দেখায় বুঝতে পারতেছি এটা হচ্ছে কি 21, এটা হচ্ছে কত 21। ওকে, বড়টা হচ্ছে কত 21। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো 21।
আর ছোট যেটা আছে 16, সেটা হচ্ছে কত 16, ঠিক আছে 16। সো আমি কিন্তু তাহলে মোটামুটি একটা প্যাটার্ন বুঝে গেলাম যে আমাকে ওরা আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য এবং প্রস্থকে এখানকার কর্ণ বানাইতে বলছে। সো ফাইন, বলতেছে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। দেখো একটা জিনিস সহজ, পরিসীমা কথাটার মানে কি? পরিসীমা কথাটার মানে হচ্ছে তার চারপাশে কি পরিমাণ জায়গা আছে। সহজ জিনিস, ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি? তার চারপাশে কি পরিমাণ জায়গা আছে, ঠিক আছে। আয়তকারের ক্ষেত্রে কি? তার চারপাশে কি পরিমাণ জায়গা আছে, দ্যাটস ইট, নাথিং এলস। সো এখানে পরিসীমা তাহলে কি হবে? পরিসীমা হবে তাহলে এই চারটা বাহুর যোগফলই হবে তার পরিসীমা। সো ফাইন, আমরা মেইন কথায় আসি। দেখো এখানে আমি একটা কথা বলছি যে যে রম্বসের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণের সমান। এখন এই কথাটা কিন্তু আবার এভাবেও আছে। দেখো রম্বসের সাথে সামান্তরিকের একটা মিল আছে, যদিও আমি এগুলো নিয়ে অনেক ডিসকাস করতে পারতেছি না। সামান্তরিকের একটা মিল আছে যে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর বিপরীত দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত 2 গুণের সমান। ঠিক আছে, সো অনেক প্যারা, বাট ইয়েস আমরা এটাতে চাই আপাতত। ঠিক আছে, তোমাদের প্রয়োজন হলে আমাকে বলবো, অবশ্যই আমি এটা সলভ করাবো। তো খেয়াল করো যে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। দেখো তাহলে আমাকে কি করতে হবে এখন? আমার এখানে তাহলে কর্ণ কে কে আছে লক্ষ্য করি আগে। হ্যাঁ, আমরা একটু সহজভাবে জিনিসটা করি। আমাদের কর্ণ কে কে আছে? একটা কর্ণ আছে এসি, আরেকটা কর্ণ আছে আমাদের, আরেকটা কর্ণ আছে কে বিডি। ওকে, আমাদের এটাকে আমরা না হয় প্রথম কর্ণকে আমরা ডি1 দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় কর্ণকে আমরা ডি2 দ্বারা প্রকাশ করি। কর্ণকে সচরাচর ডি এবং ডি দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে কি বিডি। সো তাহলে দুইটা কর্ণ হয়ে গেল। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ থাকা খুব 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 বেশি জরুরি, রাখতে হবে মুখস্থ, কিছুই করার নেই। সো বলতেছে রম্বসের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। দেখো প্রথমত বুঝো, কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের। আমার কর্ণ কে? আমার কর্ণ হচ্ছে একটা হচ্ছে কি এসি, ঠিক আছে। তাহলে এই কর্ণয় একটা হচ্ছে এসি, একটা হচ্ছে কি বিডি। কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমি একটা কর্ণের উপর দাঁড়াই যদি একটা যদি বর্গক্ষেত্র যদি তৈরি করি, তাহলে এটা যদি এসি হয়, এটা যদি এসি হয়, তাহলে এটা যদি এসি হয়, এটা যদি এসি হয়, তাহলে বলো তো তাহলে এটা কি হবে? এটা বর্গক্ষেত্র কি হবে? এই কর্ণটার উপর, এই কর্ণটার উপর বেস করে যদি একটা যদি বর্গক্ষেত্র বানাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বানাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বানাই, তাহলে সেটা কি হবে? নিশ্চয়ই তোমরা নিজেরা বলতেছো মনে মনে যে এসি স্কয়ার। ওকে, চলে গেল। সেম ভাবে এখন দেখো কর্ণ দ্বয়ের বলছে, এই জন্য একটা কর্ণ গেল, আরেকটা কর্ণ বিডি দিয়ে যদি বানাই, সেম ভাবে বিডি 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 বিডি, তাহলে এটারও কি হবে? বিডি স্কয়ার। তাহলে বলছে কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমষ্টি, সমষ্টি মানে কি তাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, আমি একটু খুব সহজভাবে দেখি। এসি স্কয়ার প্লাস কি এখানে বিডি স্কয়ার। দেখো ক্ষেত্রফলের কি হইল? সমষ্টি হয়ে গেছে। এর এর এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণের সমান। দেখো এর এক বাহুর উপর অঙ্কিত, দেখো সমষ্টি এর এক বাহুর উপর অঙ্কিত, এখানে এক বাহু যে কোনো বাহু ধরো, এখানে এবি যে কথা, সিডি একই কথা, বিসি একই কথা, এডি একই কথা, প্রতিটা বাহুর মানে কিন্তু কি সমান। এই জন্য আমরা সাপোজ ধরে নিলাম আমরা এডি কে ধরে নিতে পারি। ঠিক আছে, আমরা একটা কি ধরে নিতে পারি? এডি স্কয়ারকে আমরা কি করতে, দেখো কি বলছে, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এক বাহু যদি এডি হয়, এডি দিয়ে যদি আমি আরেকটা যদি বর্গ বানাই, তাহলে সেটা কি হয়? আমরা এতক্ষণে বুঝে গেছি, তাহলে এটা কি হবে? এডি। তাহলে এটা কি হবে? এডি স্কয়ার। ঠিক আছে, দেখো এডি স্কয়ার, তার কারণ কি? ওই যে বলছে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কয় গুণের সমান? 4 গুণের সমান। কোনটা সমান? এটাকে যদি 4 গুণ করি তাহলে এটা এটা সমান হয়। এটাকে এডি স্কয়ারকে যদি 4 গুণ করি তাহলে এটা এটার কি হয়? সমান হয়। দেখো মেইন বেসিকটা বোঝার চেষ্টা করো, বেসিকটা বোঝা খুব বেশি জরুরি। এখন আমি এটা দিয়ে তোমাদেরকে এভাবে বুঝাইছি।
তোমরা যদি একটু যদি ঠান্ডা মাথায় যদি আরেকটু যদি চিন্তা করো, এখানে আরো অনেকগুলো ওয়ে আছে আসলে জিনিসগুলোকে বোঝানোর, বাট ইয়েস এখন আমাদের ওই সময়টা নাই, আমরা জাস্ট এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে প্রথমত হচ্ছে এই জিনিসটা আমাকে মাথায় রাখা লাগবে যে আমাদেরকে এই প্যাটার্নটা ধরে কিন্তু ম্যাথটা আগাইতে হবে, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু কত 4AD স্কয়ার। তো তোমরা যে কাজটা করবা এই ম্যাথটা করার ক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে এটা যে তোমরা প্রথমত লিখবা যে আমরা জানি, প্রথমত এখানে লিখবা, এটা চিত্রটা তো আঁকবা, চিত্রটা এঁকে প্রথম চিত্রটা এঁকে লিখবা যে চিত্র হতে এই কথাগুলো লিখতে পারো। চিত্র হতে প্রথম কোণ D1 সমান AC, দ্বিতীয় কোণ D2 সমান সমান BD, এবং এখানে লিখবা, এরপরে লিখবা যে আমরা জানি দিয়ে তোমরা এই কথাটা তোমরা এই জায়গায় এই পয়েন্টে লিখবা। আমরা জানি বলে কি কথাটাকে কোথায় লিখবা, এই জায়গায় লিখবা। এই জায়গায় লিখার পরে তোমরা যে কাজটা করবা, দেখো এখানে তো এটা লিখলা, লিখার পরে তোমরা এই পার্টটা লিখবা, লিখবা যে এভাবে যে আমরা জানি তো লিখবা, এটা লিখবা, লিখার পর D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল টু কত, দেখো 4 ইন্টু A স্কয়ার। এখন এটা কেন আমি লিখলাম খেয়াল করে দেখো, এই যে D1 স্কয়ার আমরা বলছিলাম যে ওই যে ওইখানে শিখছিলাম যে কর্ণদ্বয় শিখছিলাম আমরা আগের যে যে পার্টটা শিখলাম ওইখানে D1 স্কয়ার প্লাস কি হইলো D2 স্কয়ার ইকুয়াল টু 4A স্কয়ার। এখন D1 মানে তো আমি তো জানি AC, D2 মানে তো আমি তো জানি BD, বাট আমি 4A স্কয়ার এ কেন, ওই যে বারবার করে বললাম যে পরিসীমার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাহুর মানে কি হয়, প্রত্যেকটা বাহুর মানে সমান হয়, তাহলে এখানে প্রতিটা বাহুর মানে কিন্তু A। সো আমি এটাকে এখানে চাইলে এখানে এটা এভাবে লিখতে পারি যে AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু AD ইকুয়াল টু কত A। আমি এই কথাটা কিন্তু এখানে লিখতে পারি। তো তাহলে সেই অনুপাতে তাহলে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল টু কত 4A স্কয়ার। সো আমার এখানে D1 হচ্ছে কত AC, ঠিক আছে। সো আমি একটু লিখতে পারি যে AC স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল মানে কি BD স্কয়ার 4 ইনটু ওই যে A যে কোন একটা নিতে পারি, A নিতে পারি, CD নিতে পারি, BC নিতে পারি, AB নিতে পারি, এটা আমার উপর, বাট আমরা একটু যেহেতু কিছুক্ষণ আগে আমরা AD নিছি, সো আমরা AD স্কয়ার নিতে পারি, কোনো সমস্যা এখানে নেই। সো আমার এখানে যেহেতু দিন শেষে কার মান বের করতে হবে, আমার পরিসীমার জন্য, আমার এই যে পরিসীমার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা বাহুর মান নির্ণয় করতে হবে, কারণ ওই চারটা বাহু যোগ করলেই পরিসীমা চলে আসবে। সো ফাইন, আমাদের তাহলে আমাদের এই পুরো পার্টটাকে আমরা এই পাশে আনতেছি, 4AD স্কয়ার ইকুয়াল টু কি AC স্কয়ার প্লাস কি আসবে BD স্কয়ার। ফাইন, ভালো কথা। AD স্কয়ার ইকুয়াল টু তাহলে কি হবে, দেখো AC মানে কি আমাদের, এই যে AC মানে হচ্ছে D1, ঠিক আছে। এই যে AC মানে কত ছিল 16 স্কয়ার ছিল, BD মানে কি ছিল 21 স্কয়ার ছিল। সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে AD স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 16 স্কয়ার প্লাস 21 স্কয়ার 697, 690 কত 7, সরি আমরা এখানে একটা 4 যেটা ছিল এটা মিস করলাম। সো এটাকে আমরা সরাসরি চাইলে আমরা এখানে কত 4 দ্বারা কি করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। ভাগ কত 4, যেটার ভ্যালু হচ্ছে 174 পয়েন্ট কত 25। দেখো আমার কিন্তু এডি এর মান লাগবে, নট এডি স্কয়ার। সো আমরা যদি এডি এর মান যদি বের করতে চাই তাহলে আমরা জানি বর্গমূল করতে হবে, তাহলে এটাকে আমরা কি করব বর্গমূল করব, রুট ওভার আনসার। ওকে, আমাদের তাহলে ভ্যালু আসছে 13.200, কি এটা কিসে আছে তাহলে সেন্টিমিটারে আছে। সো আমাদের এডি অর্থাৎ একটা বাহুর মান আমাদের বের হয়ে গেছে। এখন দেখো দিন শেষে আমাদেরকে যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে কি রম্বসটির পরিসীমা কি করো নির্ণয় করো। তো রম্বসের পরিসীমা সূত্র আমরা কি জানি, দেখো রম্বসের ক্ষেত্রে সেম, দেখো পুরো সূত্র আমার প্রয়োজনে জানার দরকার নাই, বাট একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো। আমার একটা বাহু যদি এ হয়, একটা বাহু যদি এ হয়, এ হয়, এ হয়, তাহলে আমরা পরিসীমা মানে কি জানি, পরিসীমা মানে তার চারপাশে কি পরিমাণ জায়গা আছে, অর্থাৎ সেটা হচ্ছে কি তাহলে কি হবে 4A। সো আমরা একটু এখানে একটু এটাকে এখান থেকে আমরা এখানে যাওয়ার চেষ্টা করতেছি, এখানে লেখার চেষ্টা করতেছি সুন্দর করে, যে আমরা জানি বা আমরা জানি লিখতে পারি, আমরা জানি পরিসীমা সমান সমান হচ্ছে কত 4A। দেখো খুব সিম্পল, এর ভ্যালু কত আমরা পাইছি এডি অথবা এ একই কথা, এ মানে কি আমরা এখানে এডি লিখতে পারি, কোনো সমস্যা নেই। 4 ইন্টু এডি হচ্ছে কত 13.2008, অ্যাকচুয়ালি 13.200 এতটুকু ইনাফ, বাট আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই, ইটস ওকে। সো 4 ইন্টু ইন্টু কত 4, তাহলে আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে যে 52.80
52.80, এটা কিসে আছে? সেন্টিমিটার। সো কি হবে? সেন্টিমিটার। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কি আনসার। সো এই ম্যাথটা তাহলে আমরা কিভাবে করতে পারি? ফার্স্টে হচ্ছে আমরা চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার পরে এই লেখাগুলো আমরা লিখবো। ঠিক আছে? এই লেখাটা লিখার পরে দেখো চিত্র পরপরই আমরা এই লেখাটা লিখবো। লেখার পরে এই যে জিনিসটা আছে, এই যে লেখাটাকে আমরা সুন্দর করে আমরা জানি পরে লিখে এই ম্যাথটাকে আমরা স্টার্ট করে এডি এর মান বের করব। বের করার পরে আমরা পরিসীমাটা নির্ণয় করব। সো ম্যাথ আমরা জানি বিশাল একটা বোর্ডের প্রয়োজন হয়, অনেক আঁকাঝুঁকির প্রয়োজন হয়। তোমরা সামনে থাকলে হয়তো এগুলাকে মুছে ফেলতাম, বাট ইয়েস আমাদের এখন ওই অপরচুনিটিটা নাই। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো এবং তোমরা বুঝতে পারলে যেগুলো অনুশীলনী কোথায় থেকে এগুলো আসছে। সো তোমাদের যদি তাও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবা, এবং হচ্ছে বেসিক যদি কোনো ইস্যু থাকে বা যদি মনে হয় না ভাই এটাকে নিয়ে আরো ডিটেলস একটু আলোচনা করেন, একটা বেসিক ক্লাস দেন, আমি অবশ্যই বলবো ক্লাসটা দিব, এবং তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবা যে ভাই এটা কি প্রয়োজন কি আছে কি নাই। সো দ্যাটস ইট। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা আসছি আরো যত সকল বোর্ড আছে প্রতিটা বোর্ডের প্রতিটা সিকিউ নিয়ে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।